প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক মামুন সিদ্দিক পাবলিক উচ্চ বিদ্যালয়। সবাইকে আমার অনলাইন ক্লাসে অভিনন্দন। আজকে আমার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ের আলোর প্রতিসরণ থেকে আলোচনা। গত ক্লাসে আমি আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ কাকে বলে? প্রতিফলন হচ্ছে কোনো পৃষ্ঠ থেকে আলোকরশ্মি প্রতিফলিত হয়ে উৎসের কাছে বা দর্শকের কাছে ফিরে আসলে তাকে আলোর প্রতিফলন বলে। কিন্তু এই ক্ষেত্রে প্রতিফলনের মতো নয়, তার একটু বিপরীত। আলো যখন কোনো মাধ্যমের ভিতর দিয়া সরাসরি চলে যায়, দ্বিতীয় কোনো মাধ্যমে চলে যায়, সেই ঘটনার নামই হচ্ছে আলোর প্রতিসরণ। আলো আমরা জানি সবসময় সোজা পথে চলে। আলো যদি লম্বভাবে আপতিত হয়, লম্বভাবেই প্রতিসরিত হয় এবং প্রতিফলিত হয়। আর তির্যকভাবে আলো যখন কোনো মাধ্যমে আপতিত হয়, তখন আলোকরশ্মি একটি মাধ্যম থেকে অন্য একটি মাধ্যমে যাওয়ার সময় তার দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করার নামই হচ্ছে আলোর প্রতিসরণ। লম্বভাবে আপতিত হলে, সেই লম্বভাবে প্রতিসরিত হলে সেটা একটু অন্যরকম দেখাবে। যদি আলোকরশ্মি ঘন থেকে হালকা দিকে উঠে আসে, তাহলে বস্তুটিকে উপরে মনে হবে, আর হালকা থেকে ঘন দিকে গেলে বস্তুটিকে দূরে মনে হবে। যেমন এইরকম তির্যকভাবে আপতিত হবে, যেমন চিত্রটা এইরকম। তির্যকভাবে আপতিত আলোকরশ্মি নিয়ে আলোচনা। এটা আপতিত আলোকরশ্মি, এটি হচ্ছে আপতিত আলোকরশ্মি, এটি হচ্ছে মাধ্যম। এখানে একটু অবিলম্ব আঁকাতে হবে, মানে লম্বা আঁকাতে হবে। এই মাধ্যমটি বায়ু মাধ্যম, এটা কাচ মাধ্যম ধরে নেই। বায়ু মাধ্যম, কাচ মাধ্যম। নিঃসন্দেহে আমরা জানি বায়ু মাধ্যম, সেটাকে আমরা চোখে দেখি না, অনুভব করতে পারি। আর কাচ মাধ্যমকে আমরা দেখতে পারি। নিঃসন্দেহে আলোকরশ্মি এটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। বায়ু মাধ্যম বলতে আমরা এটাকে হালকা বলতে পারি, এটা ঘন বলতে পারি। আলোকরশ্মি যখন কোনো উৎস থেকে তির্যকভাবে এই হালকা মাধ্যমে বা ঘন মাধ্যমে আপতিত হয়, তখন আলোকরশ্মি এই মাধ্যমদ্বয়ের বিভেদ তলে দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তন করার বা ঘটনার নামটাই হচ্ছে আলোর প্রতিসরণ। এখানে হালকা মাধ্যম থেকে যদি ঘন মাধ্যমে আসে, তাহলে আলোকরশ্মি ঘন মাধ্যমে অবিলম্বের দিকে সরে আসবে। অর্থাৎ আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চাইতে ছোট হবে। আপাতন কোণের মানটা প্রতিসরণ কোণের মানের চাইতে বড় হবে, প্রতিসরণ কোণের মানটা ছোট হবে। আপাতন কোণের মানকে আই দ্বারা আর প্রতিসরণ কোণের মানকে আর দ্বারা প্রকাশ করা হয়। প্রতিসরণের দুটি সূত্র আছে,
ওই তোমার আলোর প্রতিফলনের ন্যায় প্রতিফলনের দুটি সূত্র আছে। 1 নম্বর সূত্র হচ্ছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একজোড়া নির্দিষ্ট মাধ্যম, একজোড়া অর্থাৎ দুটি মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণীয় আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা হয়। আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের মান সাইন অনুপাত সবসময় ধ্রুব হয়। এই ধ্রুবকে আমরা বলতে পারি কি, বলতে পারি প্রতিসরণাঙ্ক। এই ধ্রুব সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n সমান আপাতন কোণের সাইন I/sin r। এই যে nটা হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, এটা আগে আমরা ইটা দ্বারা পড়তাম, এখন এটা m তোমাদের বই m দ্বারা লেখা আছে। যাই হোক, এই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত সবসময় ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। এ হচ্ছে আলোর প্রতিসরণের দুটি সূত্র। এই প্রতিসরণের ফলে এখন হালকা থেকে ঘন মাধ্যমে আসলে আপাতন কোণ এর মান এর সাথে প্রতিসরণ কোণের মান ধীরে ধীরে ছোটো হতে থাকে। বিপরীত ক্রমে যদি আমরা বিপরীত ক্রমে এটা এইদিকে যদি এইদিকে দেখাই যে আলোক রশ্মি যদি ঘন থেকে হালকার দিকে যায়, তাহলে দেখো যে আপাতন কোণের মান যা প্রতিসরণ কোণের মান তার সাথে বড় হতে থাকে। এইভাবে যখন ঘন থেকে হালকা মাধ্যমের দিকে যায়, তখন আপাতন কোণের মান বাড়লে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। এইভাবে বাড়তে বাড়তে আপাতন কোণের মান বাড়তে বাড়তে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে এবং এমন একটি সময় আসে আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ অবিলম্ব থেকে এখানে কি হবে 90 ডিগ্রি হবে। প্রতিসরণ কোণের মান তখন কি হবে 90 ডিগ্রি হয়। এই আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকে বলা হয় ক্রান্তিক কোণ। এখন এই যে মনে করো এই কোণটা এই পর্যন্ত আসলে 90 ডিগ্রি হয়ে গেল, সাপোজ আসলে প্রতিসরণ কোণের মান কি হলো 90 ডিগ্রি হয়ে গেল। এখন এই যে আপাতন কোণের এই মানকে বলা হবে ক্রান্তিক কোণ। এরপরে যদি আর আপাতন কোণের মান আরও বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, প্রশ্ন হয়ে গেল যে তাহলে কি হবে। এখন আলোক রশ্মি ঘন থেকে হালকার দিকে যাচ্ছে, প্রতিসরণ কোণের মান বাড়তে থাকে, কিন্তু আপাতন কোণের মান ক্রান্তিক কোণের চাইতে যদি বড় হয় তখন আলোক রশ্মি আর প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলিত হবে। প্রতিফলনের নিয়ম অনুযায়ী কী হবে, প্রতিফলিত হবে। একে কি বলবে, একে বলবে কোণ আভ্যন্তরীণ প্রতিফলন। কোণ আভ্যন্তরীণ প্রতিফলনের দুটি শর্ত আছে। একটি হচ্ছে আলোক রশ্মি অবশ্যই ঘন থেকে হালকার দিকে যাবে এবং আপাতন কোণের মান অবশ্যই ক্রান্তিক কোণের সাথে বড় হয়। এই দুইটি শর্ত হচ্ছে কোণ আভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত। আলোক রশ্মি অবশ্যই ঘন থেকে হালকার দিকে যাবে এবং আপতন কোণের মান অবশ্যই ক্রান্তিক কোণের সাথে বড় হবে। এর ফলে হবে কি, আমাদের মরীচিকার সৃষ্টি হবে। মরীচিকা কি? মরীচিকা হচ্ছে আলোর অলৌকিক ঘটনা। অর্থাৎ আমরা যখন মরুভূমিতে যাই তখন দেখা যায় যে মরুভূমিতে সাধারণত পথচারীরা উটের পিঠে চলে যায়, তখন মনে হয় কিছু দূরেই পানি আছে, আসলে সেটা পানি নয়, সেটা হচ্ছে একটি আলোর অলৌকিক ঘটনা বা ধোঁকা। এটা হচ্ছে যে আলো যখন মরুভূমি বালুতে যখন সূর্যরশ্মি পড়ে তখন বালুর স্তরটা উত্তপ্ত হয়ে যায় আর উপরের দিকে বায়ুটা কি থাকে,
হালকা মানে ঠান্ডা থাকে। এই ঠান্ডা থাকলে সেখানে বায়ুস্তর ঘন হয়, আর নিচের দিকে বায়ুস্তর এই উত্তাপের কারণে উত্তপ্ত হইয়া বাষ্পীভূত হয়ে যায়, সেদিকে বায়ু হালকা হয়ে যায়। তখন আলোক রশ্মি উপর থেকে নিচের দিকে আসে, তখন উপরে থেকে ঘন মাধ্যম, নিচে হয় হালকা মাধ্যম, অর্থাৎ কি আলোক রশ্মি ঘন থেকে হালকার দিকে যায়। তখন এই আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরতে থাকে, এবং তখন দূরে যদি অদূরে কোনো গাছ থাকে, সেই গাছের ছায়াকে আমরা নিচে দেখতে পাই। গাছের ছায়া আমরা তখন নিচে দেখি যখন কোনো জলাশয় থাকে। আমরা তো সেটা জানি যে জলাশয় থাকলে আমরা গাছের ছায়াকে নিচে দেখি। সেই জন্য আমরা ভাবি, সেই জন্য পথচারী ভাবে যে অদূরেই কোনো পানি আছে, সে আশ্বস্ত হয়, কিন্তু আসলে সেটা একটা ধোঁকা বা অলৌকিক ঘটনা মাত্র। এই আমরা আলোর প্রতিসরণের জন্য আমাদের কিছু জিনিস ব্যবহার্য জিনিস আছে, সেগুলো সম্পর্কে আমাদের এটি পড়ায় কি উদ্দেশ্য, কি কারণ, সেই কারণ হিসেবে যেমন লেন্স ব্যবহারের ফলে আমরা কোনো দূরের বস্তুকে কাছে এবং কাছের বস্তুকে দূরে এরকম হয়ে যায়। চোখের যখন সমস্যা হয় তখন হয়তো কাছের বস্তুটা দেখতে পায় না, আবার দূরের বস্তুটা দেখতে পায় না, সেই জন্য আমাদের লেন্স ব্যবহার করতে হয়। লেন্স সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটি হচ্ছে উত্তল লেন্স, একটি হচ্ছে অবতল লেন্স। তাহলে লেন্স কাকে বলে? লেন্স হচ্ছে দুটি গুলীয় পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। এই স্বচ্ছ প্রতিসারক গুলীয় পৃষ্ঠ দ্বারা স্বচ্ছ সীমাবদ্ধ মাধ্যমকে বলা হয় লেন্স। লেন্স দুই প্রকার, একটি হচ্ছে উত্তল লেন্স, একটি হচ্ছে অবতল লেন্স। এই যে একটা চিত্র দেখতে পাচ্ছ, ও সেটা আলোর প্রতিসরণেরই একটি ঘটনা। আলোক রশ্মি ঘন থেকে হালকা দিকে যাচ্ছে, পরে অবিলম্ব থেকে এই আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে বস্তুটা এখানে আসলে প্রকৃতপক্ষে, কিন্তু যখন দূরে সরে যাচ্ছে তখন এই প্রতিসরিত রশ্মি আমরা যদি পিছন দিকে বর্ধিত করি, তাহলে এই ওডেশ বিন্দু থেকে আসছে বলে মনে হবে, অর্থাৎ বস্তুটা তখন গণমাধ্যমে উপরের দিকে মনে হবে। এরকম যেমন পানিতে মাছ থাকে, মাছের যদি আমরা উপর থেকে শিকার করতে যাই, তাহলে যে দিকে আছে, যে স্থানে আছে তার সাথে একটু নিচে হবে, নিচে হবে। যে সোজা আছে তার সাথে একটু মানে তির্যক হবে। এভাবে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা। এখন আমরা প্রতিসরণের যে ঘটনা, সেই ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে লেন্স হচ্ছে দুই প্রকার, উত্তল লেন্স আর অবতল লেন্স। উত্তল লেন্স হচ্ছে এরকম চিত্রের মাধ্যমে দেখালে ভালো হয়। এটি উত্তল লেন্সের একটি চিত্র বলে আমরা ধরে নিই। অর্থাৎ যে লেন্সের প্রান্তভাগ সরু এবং মধ্যভাগ মোটা, এই লেন্সকে আমরা বলবো উত্তল লেন্স। আর অবতল লেন্স হচ্ছে এর বিপরীত। যে লেন্সের প্রান্তভাগ মোটা এবং মধ্যভাগ সরু, তাকে বলা হয় অবতল লেন্স। এই লেন্সের কয়েকটি সংজ্ঞা আছে।
যেমন বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, লেন্সটা অবশ্যই দুইটি পৃষ্ঠ দ্বারা সৃষ্ট। এই লেন্সের কেন্দ্র দুই পৃষ্ঠ, মাঝখানটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। অর্থাৎ প্রত্যেক গোলকের কেন্দ্র হচ্ছে কি এই লেন্সের কেন্দ্র, বক্রতার কেন্দ্র। এরপরে হচ্ছে তোমার প্রধান অক্ষ। প্রধান অক্ষ, এই বক্রতার কেন্দ্র, এই সংযোগকারী সরলরেখা, এই সংযোগকারী সরলরেখা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। এরপর হচ্ছে আলোক কেন্দ্র। এই সংজ্ঞাগুলো অবশ্যই প্রয়োজনীয়। আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের এক পৃষ্ঠে আপতিত আলোক রশ্মি প্রতিসরণের পর, এটা হলো নির্গত রশ্মি, এটা হলো আপতিত রশ্মি। প্রতিসরিত, এটা হলো প্রতিসরিত রশ্মি। এটা হচ্ছে নির্গত রশ্মি। নির্গত রশ্মি, আপতিত রশ্মি প্রতিসরণের পর নির্গত হওয়ার সময় এই আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি যদি সমান্তরালভাবে নির্গত হয়, তখন প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে আলোক কেন্দ্র বলে। এই আপতিত রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর নির্গত রশ্মি আর আপতিত রশ্মি যখন সমান্তরালভাবে নির্গত হবে, তখন এই প্রধান অক্ষকে আলোক রশ্মি যে বিন্দুতে ছেদ করবে সেইটার নাম হচ্ছে তোমার কি আলোক কেন্দ্র। এরপর হচ্ছে প্রধান ফোকাস। প্রধান ফোকাস এর সংজ্ঞা, আলোক রশ্মি যখন এই প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ আরেকটা চিত্র আঁকাতে হয়। লেন্স, আলোক কেন্দ্র এবং প্রধান অক্ষ, নিকটবর্তী রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষ। একটি রশ্মি দ্বারা দেখায়, অতগুলো রশ্মি আঁকালে এই যেহেতু আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে গেছে তাই বেঁকে যাবে। নির্গত রশ্মিকা এই প্রতিসরণের পর প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় প্রধান ফোকাস। এই প্রধান অক্ষের সমান্তরাল এবং নিকটবর্তী রশ্মিগুচ্ছ লেন্সে প্রতিসরণের প্রধান অক্ষের যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় প্রধান ফোকাস। একে এফ দ্বারা প্রকাশ করা হয়। ফোকাস দূরত্ব, এরপর হলো ফোকাস দূরত্ব। এর সংজ্ঞা শিখতে হবে। এই আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দূরত্ব বলা, একে এফ দ্বারা প্রকাশ করা হয়।
কে এফ দ্বারা, ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হলো ফোকাস তল। ফোকাস তল এই প্রধান অক্ষের সাথে লম্বভাবে একটি কাল্পনিক পৃষ্ঠকে বলা হবে ফোকাস তল। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই সমাপ্তি ঘোষণা করবে। তোমরা বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবে এবং চেষ্টা করবে বোঝার জন্য। যদি সমস্যা থাকে তাহলে আমাকে বলবে। আজকে এ পর্যন্তই, আলোচনা শেষ। খোদা হাফেজ।